মনে আছে ছোটবেলায় দোলনায় যখন চড়তেন? ধরেন আপনি দোলনায় চড়লেন আর আপনার কোনো এক ফ্রেন্ড আপনাকে ধাক্কা দিচ্ছে। আপনি দোলনার উপর যে মোশনটায় দোল খাচ্ছেন তা একটা পর্যায়বৃত্ত বা হারমোনিক মোশন, যে মোশন কিছু একটা সময় পর পর রিপিট হয়। ফর সিম্পলিসিটি, যদি এয়ার রেজিস্ট্যান্স আর অন্যান্য ফ্রিকশন লস বাদ দেই, তাহলে আপনার মোশনকে একটা সিম্পল হারমোনিক মোশন বলা যাবে। ধরা যাক আপনি প্রতি 2 সেকেন্ডে একবার দোল খাচ্ছেন। আপনি প্রতি সেকেন্ডে যতগুলো দোল খাচ্ছেন তাই হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আপনার কেসে সেটা 0.5 হার্টজ। দোলনার মতো যে কোনো হারমোনিক মোশনেরই একটা ফ্রিকোয়েন্সি থাকে। স্প্রিংয়ের ভাইব্রেশন, কোনো পেন্ডুলাম, আপনার ফোনের ভাইব্রেটিং মোটর অ্যান্ড ইভেন ব্রিজেস, সবারই কম্পনের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। ধরা যাক কোনো কম্পনশীল সিস্টেমকে শুরুতে একটা ধাক্কা দেওয়া হলো, যেমন আপনার ফ্রেন্ড আপনাকে দোলনায় ধাক্কা দিল। এই ধাক্কা দেওয়ার পর আপনি যে ফ্রিকোয়েন্সিতে দোল দিবেন তাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি 0.5 হার্জ হয়, তাহলে দোলনাটা প্রতি 2 সেকেন্ডে একবার দোল দিতে থাকবে। আচ্ছা, আমরা যারা অ্যাটলিস্ট এইচএসসি লেভেল পর্যন্ত ফিজিক্স পড়ছি তারা মোটামুটি সিম্পল হারমোনিক মোশনের সাথে পরিচিত। আইডিয়াটা সিম্পল। সিস্টেম সাম্যাবস্থা থেকে যত দূরে থাকবে, এর উপর সাম্যাবস্থার দিকে তত বড় বল কাজ করবে। আর যদি একবার বল প্রয়োগ করা হয়, তাহলে এটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে দুলতে থাকবে। এইবার আসি একটু কমপ্লেক্স স্টাফে। ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশন, এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা সলভ করলে ডিসপ্লেসমেন্টের একটা রেজাল্ট পাওয়া যায়, যেটা দেখে বোঝা যায় যে দোলনাটার মোশন ফিজিক্যালি দেখতে কেমন হবে আর টাইমের সাথে কিভাবে চেঞ্জ হবে। নাও এখানে একটা মেজর পয়েন্ট হচ্ছে, এই মডেলে ফ্রিকশন এবং এয়ার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করা হয়েছে, যার কারণে দোলনাটার মোশনটা একটা পিওর সাইন কার্ভ পাওয়া গেছে, যেটা একবার দোল দিলে সারা জীবনই দুলতে থাকবে। বাট দ্য ওয়ার্ল্ড ইজ অবভিয়াসলি নট পারফেক্ট। ফ্রিকশন অ্যান্ড এয়ার রেজিস্ট্যান্সের কারণে ইভেনচুয়ালি দোলনাটা থেমে যাওয়ার কথা। দেখা যায় যে দোলনার বেগ যত বেশি হয়, এই এয়ার ড্র্যাগ অ্যান্ড ফ্রিকশনের জিনিসটাও সমানুপাতিক হারে বাড়ে। এই লসটা কম্পেনসেট করার জন্য সিম্পল হারমোনিক ইকুয়েশনকে হালকা মডিফাই করা যায়। এখানে একটা ভেলোসিটি টার্মও অ্যাড করা হয়। এই দোলনার মোশনকে বলা হয় ড্যাম্পড হারমোনিক মোশন। এই টার্মটা অ্যাড করার কারণে এই ইকুয়েশনের যে সলিউশনটা পাওয়া যায়, সেটা সারা জীবন অসিলেট করে না, একটা টাইম পর থেমে যায়। টু বি মোর অ্যাকিউরেট, এই মোশনটা দেখতে এক্স্যাক্টলি কেমন হবে তা ডিপেন্ড করে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট সি এর উপর। এই কোএফিসিয়েন্টের মান যত বড় হবে, দোলনাটা তত তাড়াতাড়ি থেমে যাবে। লং স্টোরি শর্ট, বাস্তবে একটা দোলনা সারা জীবন দোল দিবে না, একটা সময় গিয়ে থেমে যাবে। কিন্তু দোলনা থেমে গেলে তো আপনাদের মন ভরবে না। দেখা গেল আপনার ফ্রেন্ড আপনাকে ধাক্কা দিয়েই যাইতেছে, অ্যান্ড সেটা একবার না, দোলনা যতবার তার কাছে আসে সে ততবারই ধাক্কা দিচ্ছে। মানে দেখা গেল ওই ফ্রেন্ডও প্রতি 2 সেকেন্ডে একবার, মানে 0.5 হার্জ ফ্রিকোয়েন্সিতে ধাক্কা দিচ্ছে। মজার বিষয় হচ্ছে, যদি কোনো অসিলেটিং সিস্টেমের উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় অ্যান্ড ওই বলের ফ্রিকোয়েন্সি যদি সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হয়, তাহলে ওই সিস্টেম প্রত্যেক দোলে আগের চেয়ে বেশি জোরে কাঁপতে থাকে। প্রথম ধাক্কায় আপনি যত দূরে গেছিলেন, পরের ধাক্কায় আপনি আরও দূরে যাবেন। আর আপনার ফ্রেন্ড যদি ধাক্কা দিতেই থাকে, আপনার দোলনা আরও দূরে অ্যান্ড আরও উপরে উঠতে থাকবে, যতক্ষণ না আপনি দোলনা থেকে উড়ে যাইতেছেন অথবা আপনাদের প্যারেন্টস আপনাদের ঝাড়ি দিতেছে। টোটালি ওয়ার্থ ইট দো। ঝাড়ি খাওয়ার আগে আপনি দোলনায় যেটা এক্সপিরিয়েন্স করছেন, সেটাই হচ্ছে রেজোনেন্স। সো কোনো অসিলেটিং সিস্টেমের উপর যখন কোনো এক্সটার্নাল ফোর্স একটা নির্দিষ্ট টাইম পর পর কাজ করে, আর ওই এক্সটার্নাল ফোর্সের ফ্রিকোয়েন্সি যদি ওই সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হয়, তাহলে তাকে বলা হয় রেজোনেন্স। ইট ক্যান বি ফান সামটাইমস, বাট ইট হ্যাজ কজ সাম সিরিয়াস ড্যামেজেস থ্রু আউট দ্য হিস্ট্রি। ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ডে রেজোনেন্সের কথা আসলেই প্রায় একটা ক্যাটাস্ট্রফিক ডিজাস্টারের কথা আসে। সেটা হচ্ছে টাকোমা ন্যারোস ব্রিজের ধসে পড়ার ঘটনা। টাকোমা ন্যারোস ব্রিজ 1940 সালের 1 জুলাইয়ে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এটা সে সময় বিশ্বের তৃতীয় বৃহত্তম সাসপেনশন ব্রিজ ছিল, কিন্তু দ্রুতই দেখা যায় যে ব্রিজটা বাতাসে কাঁপতে শুরু করে। যাই হোক, এর পরেও ব্রিজটা ব্যবহার হতে থাকে। ইভেন কিছু মানুষ শুধু অ্যাডভেঞ্চারের জন্য এই ব্রিজে উঠতে থাকে। বাট ওই বছরই নভেম্বরের 7 তারিখ সকালে ব্রিজটা বাতাসে বেশি জোরে কাঁপতে থাকে অ্যান্ড একটা পর্যায়ে ভেঙে পড়ে। ফরচুনেটলি কেউ এই ঘটনায় মারা যাননি, বাট প্রায় $6.4 মিলিয়ন ব্রিজটা ভেঙে পড়াটা ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ওয়ার্ল্ডে মানুষকে সেফটি ফিচার্স নিয়ে নতুনভাবে ভাবনা শেখায়। টাকোমা ন্যারোস ব্রিজটা ছিল একটা সাসপেনশন ব্রিজ, যেটা স্টিলের কেবলে সাপোর্ট দিয়ে ঝুলিয়ে বানানো। সাপোর্ট কেবলগুলোকে এক একটা স্প্রিং চিন্তা করলে এদেরও একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ছিল। আচ্ছা, ব্রিজের উপর বাতাস থাকলে বাতাস পাস করার পর কিছু ভর্টেক্স তৈরি হয়।
এই ভর্টেক্স একটা পিরিয়ডিক হাই প্রেশার আর লো প্রেশার রিজিয়ন তৈরি করে, যা ব্রিজে একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করে। এই ফোর্সের ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে বাতাসের স্পিডের উপর। আনফর্চুনেটলি রেগুলার বাতাসের ফোর্সের যে ফ্রিকোয়েন্সি ছিল তা ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি ছিল। কোল্যাপসের দিন বাতাসের ফোর্সের ফ্রিকোয়েন্সি ব্রিজের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির খুব কাছাকাছি হয় বাজেভাবে কাঁপতে থাকে আর ইভেনচুয়ালি কোল্যাপস করে। বাতাসের ভর্টেক্সের কারণে ব্রিজ, টাওয়ার, ইলেকট্রিক লাইন বা লম্বা কোনো স্ট্রাকচার অনেক ডেঞ্জারাসলি কাঁপতে পারে। এজন্য লম্বা টাওয়ারগুলোতে ফিন্স দেওয়া হয় যেন এর পাশ দিয়ে বাতাস পাস করলে যেন ভর্টেক্স তৈরি না হয়। ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স ওয়ার্ল্ডে রেজোনেন্স একটা ইন্টারেস্টিং অ্যান্ড ইম্প্যাক্টফুল কনসেপ্ট। যদি ভালোভাবে বোঝা যায়, ইট ক্যান রেজোনেট নিউ আইডিয়াজ ইন ইউ অ্যান্ড মেবি লেট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস নো ওয়েন টু স্টপ পুশিং অন দ্য সুইং।